এখন ভিজিট ভিসাতে যারা ঢুকবে ওদের জন্য বিশেষ করে স্পেসিফিক কিছু কান্ট্রিগুলি যেটা আমাদের বাংলাদেশ এটাতে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা কিন্তু আপনার যেইভাবে পেপার ওয়ার্কগুলি আমাদের করা উচিত ছিল আমরা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সেভাবে করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে আমরা মিস ইনফরমেশন ডিসইনফরমেশনও কিন্তু আমরা অনেকে দিচ্ছি। একটা পলিসি যখন একটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে আর একটা গভর্নমেন্ট এসেই কিন্তু এটাকে একেবারে ফুললি আপনার এটাকে মানে কি বল ডিসকন্টিনিউ করে না। যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় হয়তো অপেক্ষায় ছিলেন তাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্যদেরকে নিয়ে আসবেন, তাদের অবস্থাটা আসলে কি দাঁড়াচ্ছে? এটা কি পুরোপুরি বন্ধ, তারা কি আর কখনো পাবেন না, নাকি এটি আসলে যাচাই বাছাইয়ের জন্য একটি নির্দিষ্ট সময় বন্ধ থাকবে? এই নানা অভিবাসন নীতি পরিবর্তন আমরা বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট, তিনি 1 বছর আগে দায়িত্ব নিয়েছেন, তার দায়িত্ব নেওয়ার পরেই আমরা এই সমস্যাগুলো একটু বেশি আলোচনায় আসছে। বৈধ এবং অবৈধ অভিবাসী যারা আছেন তারা এখন কি ধরনের বাস্তব সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন? আসলেই আপনি জানেন যে ট্রাম্প প্রশাসন কিন্তু সে ইলেকশনের আগের থেকে বলে আসছিল যে সে ইমিগ্রেশন নীতিতে যথেষ্ট পরিমাণে কঠোর হবে, বিশেষ করে যারা অবৈধভাবে এখানে প্রবেশ করেছেন তাদের ব্যাপারে সে কঠোর হওয়ার কথা ছিল। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা দেখতে পেলাম যে আপনার আরও অনেকগুলি ইমিগ্রেশন নীতিতে সে পরিবর্তন এনেছে। আপনারা জানেন যে এখন ভিজিট ভিসাতে যারা ঢুকবে ওদের জন্য বিশেষ করে স্পেসিফিক কিছু কান্ট্রিগুলি যেটা আমাদের বাংলাদেশ এটাতে অন্তর্ভুক্ত হয়েছে যে এক একজনকে এক এক পরিমাণ একটা অর্থ দিয়ে এখানে ঢুকতে হবে, ঢুকার পরে তাকে আবার যখন সে ব্যাক করবে অন টাইমে সেটা সে রিফান্ড পাবে। এই টাইপের অনেকগুলি যুক্ত করেছে। আর যেটা আপনি বললেন যে স্বপ্ন আমেরিকা, আসলে এটা অনেক কঠিন বর্তমানে। এটার জন্য আসলে আমি বলবো যে কোনো না কোনোভাবে আমাদের মানে শুধু বাংলাদেশিরা না, ইমিগ্রেন্ট কমিউনিটি দায়ী। কারণ আমরা আসলে যারা এখানে থাকতে চাচ্ছি আমরা কিন্তু আপনার যেইভাবে পেপার ওয়ার্কগুলি আমাদের করা উচিত ছিল আমরা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সেভাবে করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে আমরা মিস ইনফরমেশন ডিসইনফরমেশনও কিন্তু আমরা অনেকে দিচ্ছি। এখন এটার সংখ্যা হয়তো খুব কম, কিন্তু আপনার এই কম সংখ্যার মানুষগুলি যখন ধরা খাবে তখন কিন্তু যারা লিগ্যালি এই প্রক্রিয়ার সাথে আছে ওরাও কিন্তু এফেক্টেড হবে। কারণ আপনারা জানেন যে ওই যে একটা কথা আছে যে আপনার একজন আপনার অন্যায় করলে এটার ফল আপনার আরো অনেককে এটার ভোগ করতে হয়। ঠিক ওই প্রক্রিয়ার মধ্যেই অনেক ভালো ভালো যাদের কেসগুলি আছে তারাও কিন্তু আসলে সংকটে পড়ছে। আরেকটা জিনিস হলো আপনারা জানেন যে বিশেষ করে আমরা দেখে থাকি যে বিভিন্ন সময়ে আপনার যেই দেশগুলির থেকে আমেরিকাতে মানুষগুলি আসে অনেক কিন্তু পলিটিক্যাল অ্যাজাইলাম কেসগুলি করে। কিন্তু আমরা যদি আমাদেরকে দিয়ে যদি এটা বিশ্লেষণ করি আপনারা দেখবেন যে আপনার 90%ই কিন্তু হলো যে আপনার এটা হলো গিয়ে সেলফ মেড স্টোরি করে কিন্তু ওরা কিন্তু এগুলি করে। তো আলটিমেটলি আপনার একটা গভর্নমেন্ট আপনার যখন মানুষদেরকে পেপার দেয়, কিন্তু পেপার দেওয়ার পরে কিন্তু মানে হয়তো সবার ভেরিফিকেশন করা সম্ভব হয় না, একটা পার্সেন্টেজের ভেরিফিকেশন কিন্তু করে ওরা, এমন না যে করে না। তো আর এখন কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটা আরও ফাইন্ড আউট করা ইজি। আপনার মামলাগুলি হইতে শুরু করে পেপার ওয়ার্ক, নিউজ পেপারের কাটিং সব কিছু কিন্তু বাইর করা খুব ইজি। তো এগুলির কারণে আসলে দিন দিন ইমিগ্রেশন এখানে আমি বলবো যে খুব মানে আরও কঠিন হচ্ছে এবং সামনের দিকে আরও কঠিন হবে। কারণ আরেকটা জিনিসের ব্যাপার হলো যখন আপনার একটা নিয়ম আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন এটা কিন্তু অন্য গভর্নমেন্ট এসে কিন্তু এটা ক্যান্সেল করে না, ওইটার উপরেই কিন্তু মডিফিকেশন করে। কারণ সবাই অনেকে হয়তো এই বিষয়টাতে আশায় আছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো 4 বছর আছেন, তারপর মনে হয় বিষয়গুলো সহজ হয়ে যাবে। তার মানে কি বিষয়গুলো তখনো সহজ হবে না? আসলে মানে আপনার একটা পলিসি যখন একটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে আর একটা গভর্নমেন্ট এসেই কিন্তু এটাকে একেবারে ফুললি আপনার এটাকে মানে কি বল ডিসকন্টিনিউ করে না, ওটার ইয়েতে মডিফিকেশন আনে। আবার দেখা গেছে যে আপনার ইমিগ্রেশনের যে হিয়ারিংগুলি হয় ওখানে আপনার ওদের এখন যেই ধরনের একটা ডেড সিচুয়েশন, কোনো হিয়ারিং হচ্ছে না, মানুষ বুঝতে পারতেছে না যে তার কেসের কি অবস্থা হবে, হয়তো ওটাতে একটা গতিশীলতা আনবে, নতুন লোক নিয়োগ দিবে, জাজ নিয়োগ দিবে, অফিসার্স নিয়োগ দিবে, তখন হয়তো এটার আপনার যে গতিশীলতা বাড়বে। কিন্তু আমার মনে হয় না তেমন একটা পরিবর্তন হবে। কারণ আপনারা দেখে থাকবেন যে ইভেন তো বাইডেন যখন ছিল 4 বছর তখনও কিন্তু বহু মানুষ তার কেস নিয়ে কিন্তু ঝুলেছিল, কোনো কিন্তু মীমাংসা হয়নি। আমার জানা মতে যে আমাদের কমিউনিটিতে মানুষের লাস্ট 8-10 ইয়ার্স ধরে পলিটিক্যাল অ্যাজাইলামের অ্যাপ্লাই করছে কিন্তু এখনো পর্যন্ত হিয়ারিং হচ্ছে না। বাট ইদানিং অনেকের খবর পাচ্ছি যে হিয়ারিং এর জন্য ডেট পাচ্ছে, কিন্তু ওরা তো আতঙ্কিত, কারণ এতদিন ধরে হয় না, এখন হচ্ছে, কারণ এটা একটা টাইম যাচ্ছে ইমিগ্রেশনের জন্য। এবং এটা কি যাদের হচ্ছে
খবর পাচ্ছেন, হিয়ারিং এর জন্য ডাক পাচ্ছে, তারা কি ট্রাম্প প্রশাসনের সময় যারা আবেদন করছেন তাদের, নাকি একেবারে অনেক পুরনোদেরও খবর পাচ্ছেন? দুটোটাই। অনেকের ধরেন যারা 1-2 বছরের মধ্যে করছে, অনেককেই কিন্তু ডাকছে এবং ডেকেই কিন্তু আপনার মোটামুটি বলবো যে 95% ডিনাইড। আর যারা অনেক পুরানো করতেছে, যাদেরকে ডাকছে, যারা 8-9 বছর আগে করছে, কিন্তু দেখেন যে তখন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। যেই গভর্নমেন্টকে ওরা এলিগেশনস দিয়ে আপনার করছে এই জন্য বাংলাদেশে থাকতে পারে না, ওরা ওই গভর্নমেন্ট কিন্তু এখন নাই। সো এখন ওদের কেসটা কি হবে এটা কিন্তু বলাটা খুব মুশকিল, কারণ আপনার বাংলাদেশের সিচুয়েশন চেঞ্জ। ধরেন যদি কেউ যদি বলতো যে আমি আওয়ামী লীগের ভিকটিম, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে তোমার দেশে যেতে প্রবলেম কোথায়? এই ধরনের অনেকেই প্রবলেমে পড়বে। কিন্তু এটা যদি আরো 2 বছর আগে হইতো তাহলে কিন্তু এই প্রবলেমে পড়তো না, তার কেসটা হয়তো জেনুইন ছিল। কিন্তু এখন তো আর এটা জেনুইন থাকবে না, যেহেতু বাংলাদেশের গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গেছে, জি, তাই জি। অনেক সমস্যা অনেকে হয়তো ফেস করতে পারেন। যে প্রশ্নটি চলে এসেছে সেটি হলো যে ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক যে সিদ্ধান্ত নিয়েছে, অভিবাসন ভিসা অ্যাপ্রুভ করা হচ্ছে না কিংবা ভিসা দেওয়া হচ্ছে না যে কয়েকটি দেশের, তাদের মধ্যে বাংলাদেশও পড়েছে। এটি নিয়ে যারা দীর্ঘদিন ধরে আমেরিকায় হয়তো অপেক্ষায় ছিলেন তাদের আত্মীয় স্বজন পরিবারের সদস্যদেরকে নিয়ে আসবেন, তাদের অবস্থাটা আসলে কি দাঁড়াচ্ছে? এটি কি পুরোপুরি বন্ধ, তারা কি আর কখনো পাবেন না, নাকি এটি আসলে যাচাই বাছাইয়ের জন্য একটি নির্দিষ্ট সময় বন্ধ থাকবে? এটা আসলে যতটুকু আপনার খবর নিয়ে জানতে পেরেছি, এটা টেম্পোরারি। এটা ওরা কিছু আপনার ইমিগ্রেশন নীতিতে পরিবর্তন আনবে, আনার পরেই এটা হয়তো কিছু আপনার আরো কিছু রুলস এটার সাথে অ্যাড করে দিবে। বিশেষ করে আপনার আগে কিন্তু আমরা সবাই কিন্তু আসলে ইমিগ্রেশন পেপারগুলি একজন দিলেই সিগনেচার করে দেয়, আমরা কিন্তু পড়ি না। আগেই কিন্তু ছিল যে আপনি আমেরিকাতে যদি কাউকে স্পন্সর দেন কিংবা আপনি স্পন্সর করে নিয়ে আসেন, আপনি কিন্তু 36 মান্থ আপনি তার সমস্ত মেডিকেল এবং আপনার থাকা খাওয়ার লাইবিলিটি আপনার। কিন্তু এটা আমরা সিগনেচার করে এনেছি, কিন্তু এরপরে আনার পরে কিন্তু এখানে পাবলিক যে বেনিফিটগুলি আমরা কিন্তু একটাও কিন্তু ছাড় দেই নাই। মোটামুটি যা যা পাওয়ার সবই নিয়েছি, কিন্তু এগুলি আগে ওইভাবে দেখা হতো না। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটাকে বলতে চাচ্ছে যে যারা এই সুবিধাগুলি নিয়েছে কিংবা সামনে আরও যারা নিবে ওদেরকে ওরা শাস্তিরা, তা এটা হইতে পারে যে সে যদি ফ্যামিলির কারোর জন্য অ্যাপ্লাই করে কিংবা আপনার অনেকে এক্সেসিভ মেডিকেল বিল যাদের হয়েছে, এই সমস্ত মানুষগুলিকে ওরা ধরবে। কারণ ওরা চায় না যে আপনার একটা নতুন মানুষ এসে এখানকার ইকোনমিতে কোনো কন্ট্রিবিউট না করে এসে এখানকার সুবিধাটা সে সরাসরি ভোগ করবে। সো এই জিনিসগুলি সামনে যেটা আগে ধরতো না, এটা এখন ধরবে। এটা এমন না যে আসলে খুব নতুন একটা নিয়ম হয়েছে, কিন্তু এখন এটা আলোচনায় আসছে দেখে আমাদের মনে হচ্ছে যে এটা একটা নতুন, কিন্তু আসলে এটা কিন্তু নতুন না, এটা আগেই কিন্তু ছিল। ইমপ্লিমেন্টেশনটা ছিল আগে না। কিছুটা ফাঁকফোকর ছিল ছিল। মানে এটার ইমপ্লিমেন্টেশনে। তাহলে বাংলাদেশের আমরা জানি যে অভিবাসন ভিসা পাওয়া বন্ধ হয়ে আছে। অন্যদিকে যারা ব্যবসা বাণিজ্য কিংবা ব্যক্তিগত সফরে আসবেন তাদের ক্ষেত্রে বন্ডের বিষয় আছে। শিক্ষার্থীদের একটা সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা আসছিলেন, এবং একটা বাইডেন প্রশাসনের শেষ বছর আমরা দেখেছি যে বাংলাদেশ 13তম থেকে 8ম স্থানে উঠে এসেছিল শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে। এখন কি শিক্ষার্থীদের সে আগের ফ্লোটা আছে, নাকি শিক্ষার্থীরাও বিমুখ হচ্ছে এই ধরনের অভিবাসন জটিলতার মধ্যে তারা পড়তে চাইছেন? আসলেই এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন, কারণ আমার দেখাতে আপনার আমি অনেকের সাথেই কানেক্টেড যারা স্টুডেন্ট বিষয়ে এখানে এসেছে। ওদের মধ্যে একটা আতঙ্ক তো থাকবে। আসলে আমেরিকাতে কেউ যদি একবার মানে প্রবেশ করে, সে কিন্তু চায় না যে আসলে সে আবার গো ব্যাক করে তার নিজের কান্ট্রিতে যাবে। সে চায় যে এখানে সে পড়াশোনা করবে, এখানে সে পড়াশোনা করে একটা জব পাবে, একটা জব পেলে তার ব্যাক হোমে তার যে ফ্যামিলিজ আছে এখানে সেটেল হওয়ার চেষ্টা করে, যদি এখানে থেকে যদি তার ফ্যামিলিকে সাপোর্ট করা যায়। কারণ একটা মানুষের সাথে আপনার তার ব্যাক হোমে অনেকে কানেক্টেড। সো সবাই কিন্তু এটা একটা সময় কিন্তু মানুষ স্টুডেন্ট ভিসায় যারা লিগ্যাল ছিল ওরা কিন্তু অন্যান্য ভিসায় কিংবা অন্য কোনোভাবে আপনার এখানে পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু এখন যেহেতু আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুবই স্ট্রিক্ট যে আপনার স্টুডেন্ট ভিসা যারা আসবে এবং তাদেরকে স্টুডেন্টই থাকতে হবে এবং পড়াশোনা শেষ করে তাদেরকে গো ব্যাক করতে হবে। তো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা আসে, একটা আমি বলবো যে উল্লেখযোগ্য নাম্বার অফ স্টুডেন্টস ওরা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডটাকে ওইভাবে সেট করে তারপরে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে। সবাই কিন্তু আসলে যে একেবারে খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ড তা না। হয়তো আপনার 10-15% ওদের মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, ওরা এখানে আসে এবং নিজের পয়সায় আপনার পুরা সেমিস্টারগুলি করে, করার পরে আপনার অনেক হয়তো গো ব্যাকও করে। কিন্তু অনেকে এখানে যারা থাকতে চায় ওরা বিভিন্ন ভিসায় আপনার আগে ট্রান্সফার হওয়ার সুযোগ ছিল। কিন্তু এখন যারা আপনার যে নিজের পোর্টফোলিওটাকে ক্রিয়েট করবে
করবে, এটা কিন্তু একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। অনেকে প্রপার্টি সেল করে ব্যাংকে রাখে, কিংবা আপনার কারো থেকে লোন করে ব্যাংকে রাখে, দেখা যায় তার ব্যাংক সলভেন্সি আছে, এখানে সে তার টিউশন দিতে পারবে। কিন্তু ওরা কিন্তু এখন আর ওই রিস্কটা নিবে না, কারণ সে যদি জানে যে তার এখানে থাকাটা মানে আপনার মানে থাকার কোনো গ্যারান্টেড কোনো ওয়ে নাই, ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নাই, তাইলে সে আসলে ওই টাকাটা সে ইনভেস্ট হয়তো করবে না। তো এইভাবে হয়তো আরো কয়েকদিন পর আমরা বুঝতে পারবো যে নাম্বারটা আসলে কতটুকু লো হচ্ছে। কত